অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে হয় মুখস্থই করতে হয়। হ্যাঁ ভাইয়া, তোমাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে, বাট বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রায় 200-250-র মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। আমরা এমন একটা ট্রিক্স দেখব যেটা দিয়ে তোমার সিনোনিম অ্যান্টোনিমটাও কভার হয়ে যাবে কিছু অংশ, এবং তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও শেখা হবে, এবং তোমার মধ্যে একটা আইডিয়া গ্রো করবে যে আচ্ছা এরকম এরকম অর্থ থাকলে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এই এই জিনিসগুলো ব্যবহার করব। তো আর দেরি না, চলো শুরু করা যাক। তো প্রথম আমাদের যেটা যে টাইপ ওয়ানে এই অর্থগুলা দেখো তো আমার দেখতে একরকম লাগতেছে না? আমার কি অর্থগুলা দেখতে একরকম লাগতেছে? হার্মফুল মানে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল মানেও ক্ষতিকর, পার্নিশাস মানে ক্ষতিকর, ইনজুরিয়াস, বেইনফুল, হার্টফুল, ডিজাস্ট্রাস, ডিলেটেরিয়াস, প্রিজুডিশিয়াল, ফ্যাটাল, ভিসিয়াস, বেইনফুল, প্যারাস্টেনিয়াল। এই সবগুলার মানে কি ভাইয়া বলো তো? এই সবগুলার মানে কি? এই সবগুলার মানেই হচ্ছে মোরলেস ক্ষতিকর। তাহলে এই সবগুলা কিন্তু একটা আরেকটার সিনোনিমাস এক্সপ্রেশন হিসেবে ব্যবহৃত হতেই পারে, রাইট? আর এগুলার মানে হচ্ছে ক্ষতিকর। তো এদের সাথে আমাদের প্রত্যেকটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হবে। অর্থাৎ আমার ব্যাপারটা কি হবে বলো তো? আমার এখানে এই যে হার্মফুল আছে না, হার্মফুলের সাথে টু হবে। তাহলে হার্মফুলের সাথে টু হইলে আমরা কি বলতে পারি? হার্মফুল টু। তারপর কি আমরা বলতে পারি ডেট্রিমেন্টালের সাথে টু মানে কি বলতো? ডেট্রিমেন্টাল টু। তারপর ধরো আমাদের পার্নিশাস আছে, পার্নিশাসের সাথে টু যুক্ত করলে কি হয় বলতো? পার্নিশাস টু। তারপর ধরো আমাদের ইনজুরিয়াস আছে, ইনজুরিয়াসের সাথে আমাদের কি যুক্ত করতে হবে বলতো? টু যুক্ত করতে হবে। এটার মানেও কিন্তু ক্ষতিকর। বেইনফুল মানে কি বলতো? বেইনফুল মানেও কিন্তু ক্ষতিকর, এর সাথেও যদি আমরা টু লাগাই এর মানেও কিন্তু ক্ষতিকর। তাহলে কি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো যে আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো, কিছু ওয়ার্ডের রেসপেক্টে কি প্রিপোজিশন হবে সেটা মনে রাখবো। ধরো তোমার কোনো কারণে তোমার খেয়াল নাই যে আচ্ছা যখন আমরা সিরিয়ালি পড়ি এবিসিডি আমাদের কোনো কারণে খেয়াল নাই যে ডিলেটেরিয়াসের পরে আমাদের টু বসে, বাট তুমি যদি এভাবে পড়ো তোমার কিন্তু মাথায় থাকবে যে ডিলেটেরিয়াস আমার হার্মফুলের একটা সিনোনিম হতে পারে। তো এভাবে প্রশ্ন আসলেও পাবা। আর ক্ষতিকর রিলেটেড টার্মসগুলোর সাথে সাধারণত আমাদের প্রিপোজিশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, সাধারণত টু বসে। তাহলে বুঝছো যে এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট? এই পার্টটা যে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা আমরা তো ক্ষতিকর ক্ষতিকর পড়লাম, রাইট? এখন ভালো জিনিসপত্র পড়তে হবে না? ধরো আমরা কিছু ভালো জিনিসপত্র পড়ি, যেরকম বেনিফিশিয়াল মানে কি? উপকারী, লুক্রেটিভ মানে আকর্ষণীয়, প্রফিটেবল মানে লাভজনক, কন্ডিউসিভ মানে সহায়ক। এগুলার কিন্তু সবগুলোর মানেই পজিটিভ ভাইব দিচ্ছে। তো এরকম পজিটিভ ভাইবও যখন দিবে তখনও কিন্তু আমার কি বসবে বলো তো? তখনও কিন্তু আমার টু বসবে। তাহলে আমরা কি বলতে পারি বলো তো এখানে? এভাবে আমরা কি বলতে পারি? আচ্ছা সরি, আমি অন্য পেজে চলে গেছি। হ্যাঁ, আমি কিন্তু বলতে পারি বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু। তারপর কিন্তু আমি বলতে পারি কি বলতে পারি ভাইয়া বলো তো? আমি কিন্তু বলতে পারি লুক্রেটিভ টু, লুক্রেটিভ টু। তারপর কিন্তু আমি বলতে পারি প্রফিটেবল টু, প্রফিটেবল টু। তারপর কিন্তু আমি বলতে পারি কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ টু। এগুলা কিন্তু কি আমার পজিটিভ পজিটিভ ভাইব দিচ্ছে, রাইট? তো এই জিনিসগুলা কিন্তু আমরা মনে রাখবো। এগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, এইচএসসিতেও প্রচুর আসে, ভর্তি পরীক্ষাতেও প্রচুর আসে। ওকে, তারপর চলো আমরা টাইপ 3-তে চলে যাই। দেখো জুনিয়র মানে কি? ছোট, সিনিয়র বড়, অপোজিট ওয়ার্ডগুলা ইনফেরিয়র সুপেরিয়র, ঠিক আছে? সুপেরিয়র মানে বড় করে কিছু দেখানো হচ্ছে সেটা সুপেরিয়র, আর ইনফেরিয়র মানে কি? কোনো কিছু ছোট করে দেখানো হচ্ছে। তো এগুলার পরেও তারপর ধরো প্রায়ের, এন্টেরিয়র, পোস্টেরিয়র, এই যে তোমার অপোজিট ওয়ার্ডগুলো আছে
এগুলার পরেও কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, এগুলোর পরেও তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। যেরকম সিনিয়র প্লাস জুনিয়র এর সাথে যদি টু বসে তাহলে এটা আমাদের কি হবে বলো তো, আমাদের হবে হচ্ছে সিনিয়র টু। তারপরে কিন্তু আমরা আবার এটারই বলতে পারি আবার টু লাগায় জুনিয়র টু। ধরো আমাদের অনেক সময় একটা এক্সাম্পল আসে ভর্তি পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে কারেকশনের ক্ষেত্রে। সেটা ধরো, আচ্ছা হোয়াইট বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই। ধরো তোমাকে আসলো, কি আসলো বলো তো, আমাদের আসলো, সরি, হি ইজ জুনিয়র ড্যাশ মি। এটার উত্তর কি হবে আমাকে বলতে পারবা? ধরো আজকে বোর্ডটা একটু প্রবলেম করতেছে, নো প্রবলেম, তোমরা আমাকে এই দুইটার মধ্যেই বলো, এই দুইটার মধ্যেই তোমরা আমাকে বলো যে একটা আছে টু, একটা আছে দেন। এখন আমাদের একটা কমন কথা কি ভাইয়া, শুনতে যেটা ভালো লাগে সেটাই দাগাবো, শুনতে যেটা ভালো লাগে সেটাই দাগাবো। এখানে তো শুনতে আমার দেন ভালো লাগতেছে, বাট আমার কি দেন এখানে হবে? আমার কিন্তু দেন হবে না। কারণ কি বলতো, আমরা কিন্তু অলরেডি পড়ে আসলাম যে সিনিয়র কিংবা জুনিয়রের পর আমাদের কি বসে বলতো, আমাদের বসে হচ্ছে টু বসে, আমাদের বসে হচ্ছে টু। তাহলে এটা আমার কি হবে, এটা হবে টু, এটা আমার হবে টু, এটা হবে টু। তাহলে আমরা কিন্তু এটা মাথায় রাখবো, রাইট? আমরা এটা মাথায় রাখবো। তো চলো, হ্যাঁ টু বলছো উত্তর, আমরা 4 নাম্বারটাতে যাই। অ্যাডহেয়ার, ক্লিং, ক্লোজ, স্টিক, অ্যাডজাসেন্ট, অ্যানেক্স। এগুলার মানে হচ্ছে, অ্যাডহেয়ার মানে হচ্ছে লেগে থাকা, ক্লিং মানেও লেগে থাকা, ক্লোজ টু লেগে থাকা কাইন্ড অফ, স্টিক টু তো লেগে থাকাই, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে তোমার সংলগ্ন, অ্যানেক্স মানে কোনো একটা বৃহত্তর অংশের সাথে ছোট একটা অংশ যুক্ত করা হবে এরকম আর কি। তো এই যে অর্থগুলা, এগুলার সাথেও এই কনসেপ্টগুলোর সাথে আমার কি বসে বলো তো, টু বসে। ধরো আমার একটা প্রশ্ন খুব আসে এখানে, এই যে অ্যাডহেয়ার টু খুব আসে, এটা পরীক্ষায় একদম একটা হট কেক, বুঝছো? এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে অ্যাডহেয়ার টু হইতে পারে আমাদের হইতে পারে কি বলতো, আমাদের হইতে পারে ক্লিং টু, আমাদের হইতে পারে হচ্ছে স্টিক টু, তারপরে আমাদের হতে পারে হচ্ছে অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্টের পরেও কি টু বসে। তারপর ধরো আমাদের হতে পারে স্টিক টু, তারপরে আমাদের হতে পারে কি, ও স্টিক টু তো লিখলাম ভাই একবার, রাইট? একবার তো লিখলাম স্টিক টু, আচ্ছা এটা কেটে দিলাম। ধরো আমাদের হতে পারে অ্যানেক্স টু। বুঝছো? এই জিনিসগুলা বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে চলো আমরা হচ্ছে টাইপ 5-এ চলে যাই। ধরো আমাদের রিপ্লাই আর হচ্ছে রেসপন্ড, দুইটার মানেই কি, রিপ্লাই করা মানে তোমাকে কেউ একটা মেসেজ দিছে বা কিছু করছে, তুমি সেটার প্রতি উত্তরে কিছু একটা বলছো, তুমি উত্তর করছো, রাইট? তাহলে রিপ্লাই, রেসপন্ড, এদের পরেও আমাদের কি বসবে বলো তো, এদের পরেও কিন্তু আমাদের টু বসবে। তাহলে কি ভাই আমরা এখানে বলতে পারি বলো তো, রিপ্লাই টু, এবং আমরা কি বলতে পারবো রেসপন্ড টু? আমরা কিন্তু বলতে পারবো, রিপ্লাই টুও বলতে পারবো, আমরা রেসপন্ড টুও বলতে পারবো। ঠিক আছে, বুঝছি আমরা বলো তো? আমরা হচ্ছে এখন সামনে চলে যাই, টাইপ 6-এ চলে যাই। ধরো ইনডেপথ আর ও, এই দুইটার মানেই হচ্ছে ঋণী থাকা কারো কাছে, বা যে কোনো কারণে তুমি হচ্ছে ঋণী থাকবা। তো ঋণী থাকাটাকেই আমরা ইনডেপথ অথবা ও বলি। এটার সাথেও আমাদের টু হয়, এটার সাথেও আমাদের টু হয়। যেরকম ধরো এই যে এইটা প্লাস এইটা এখানে এনে আমি লিখবো, তাহলে আমি কি বলবো বলো তো, ইনডেপথটা কিন্তু আসে, ইনডেপথ টু ও টু, এগুলা কিন্তু পরীক্ষায় বেশ আসে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো তারপরে আসো আমরা টাইপ 7-এ চলে যাচ্ছি। দেখো এটা কিন্তু তোমাদেরকে আমি বারবার পড়াইছি যে আসক্তি, আসক্তি দুইটা ভাবে হইতে পারে, একটা হচ্ছে ভালো কাজে আসক্তি, একটা হচ্ছে খারাপ কাজে আসক্তি। তো যেটা ভালো কাজে আসক্তি সেটাকে আমরা বলি ডেডিকেট, ঠিক আছে? এবং ডেডিকেট, আর যেটা হচ্ছে খারাপ কাজে আসক্তি সেটাকে কি বলি বলতো,
সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিক্টেড। তাহলে এই হচ্ছে ডেডিকেট আর অ্যাডিক্টেড দুইটার মধ্যে পার্থক্য। এখন মজার ব্যাপার হচ্ছে এই ডেডিকেটেডের পরেও টু বসবে, অ্যাডিক্টেডের পরেও কি বসবে বলো তো? টু বসবে। অ্যাডিক্টেডের পরেও কি বসবে? টু বসবে। তাহলে আমাদের এখানে কি কি আসতেছে বলো তো? আমাদের একটা আসতেছে ডেডিকেটেড টু, আর একটা আসতেছে অ্যাডিক্টেড টু। এখন ধরো এখানে আমি তোমাকে একটা এক্সাম্পল দেই ভাইয়া, তুমি এখানে মানে ডিফারেন্সিয়েট কিভাবে করবা। ধরো তোমাকে দুইটা এক্সাম্পল দিছে, হি ইজ, বলো তো এটা কি হবে? টু তো হবে, এটা তো বুঝছই, বাট তোমাকে অন্য একটা প্যাটার্নে আমি প্রশ্ন করতে চাচ্ছি, অ্যাডিক্টেড অথবা ডিভোটেড টু স্টাডি। এখানে আমার অ্যাডিক্টেড হবে নাকি ডিভোটেড হবে, কোনটা হবে বলো তো? টু তো হবে। এখন পড়াশোনা কি ভালো কাজ না? তাহলে ভালো কাজের সাথে কি অ্যাডিক্ট হয় না, আমার কিন্তু হবে ডিভোটেড টু স্টাডি। তারপর ধরো তোমার এরকম আসতে পারে, এটা অনেক জায়গায় আসছে, হি ইজ অ্যাডিক্টেড, ধরো প্রিপোজিশন হিসেবেই আসে, ড্যাশ স্মোকিং। স্মোকিংটা কি একটা মন্দ কাজ না? স্মোকিংটা কি একটা মন্দ কাজ না? তাহলে মন্দ কাজের জন্যই কিন্তু এখানে অ্যাডিক্টেড বসছে। এবং ভালো কাজ কিংবা মন্দ কাজে আসক্তি বোঝাতে আমরা এরপরে কি ব্যবহার করি? আমরা টু ব্যবহার করি, আমরা টু ব্যবহার করি। বুঝছি? বুঝতে পারছি? এই দুইটা এক্সাম্পল আমরা কি করব? আমরা এই দুইটা এক্সাম্পল মাথায় রাখবো, ঠিক আছে? তো চলো আমরা টাইপ এইতে চলে যাই। এইটা খুবই আসে, ইনডিফারেন্টটা খুবই আসে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। তো এরকম আমাদের যেগুলো আছে ইনডিফারেন্ট, অ্যাভার্স, রিলাক্টেন্ট, এগুলার সাথে কি বসবে বলো তো? এগুলার সাথে কিন্তু টু বসবে, এগুলার সাথে কিন্তু টু বসবে। এবং ইনডিফারেন্টটা, রিলাক্টেন্ট, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখবা অনেক জায়গায় পেয়ে যাচ্ছ। ধরো আমরা এটাকে কি বলতে পারি? ইনডিফারেন্ট টু, তারপর হচ্ছে আমরা রিলাক্টেন্ট টুও কিন্তু বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি বলতো? আমরা বলতে পারি অ্যাভার্স টু। অ্যাভার্স টু। ধরো একটা প্রশ্ন খুব আসে, একটা প্রশ্ন খুবই আসে, ছেলেরাই তো পড়াশোনায় মনোযোগী না, তাই না? তো ছেলেদেরটাই বেশি আসে, এজন্য ছেলেদেরটাই বেশি আসে, যে হি ইজ indifferent ড্যাশ স্টাডিজ। এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো তো? এটা কি হবে? অপশন দিলামই না, যাও। তো তোমাদের কিন্তু বুঝতে হবে ইনডিফারেন্টের পরে কি বসবে বলো তো? ইনডিফারেন্টের পরে আমাদের বসবে টু, ইনডিফারেন্টের পরে আমাদের বসবে টু, ঠিক আছে? বুঝছি? হ্যাঁ, ঠিক আছে। তারপর ধরো অ্যাকাস্টমড টু। অ্যাকাস্টমড টু মানে হচ্ছে অভ্যস্ত। তারপর হচ্ছে অ্যাকাস্টমড টু এর পরে যদি একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি হয়। আর ইউজ টুর কিন্তু অলরেডি রাইট ফর্ম অফ ভার্বে দুইটা ব্যবহার পরে আসছি। একটা যখন তোমার অতীতকালের অভ্যাস বোঝাবে তখন ইউজ টুর পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আর যখন ইউজ টু দ্বারা বর্তমানে কিংবা চলমান কোনো অভ্যাস বোঝাবে তখন কিন্তু তোমার কি হবে বলো তো? তখন কিন্তু তোমার ভার্বের সাথে আইএনজি হবে। এটা অলরেডি পরে আসছি। তাইলে আমাদের অ্যাকাস্টমডের পরে কি বসবে? টু। অ্যাডজাস্টের পরে কি বসবে? টু। ইউজডের পরে কি বসবে? টু। দেখো এটা মেডিকেলে আসা একটা প্রশ্ন, হি ইজ অ্যাকাস্টমড ড্যাশ সাচ লাইফ। তো এটা কি হবে? এটার উত্তরটা দাও তো, এটার উত্তরটা দিবা যে এটা কি হবে উত্তরটা? হ্যাঁ, এটার কিন্তু উত্তরটা হবে টু, এটার উত্তরটা হবে টু। কারণ কি বলতো? অ্যাকাস্টমড
টু মানে কি অভ্যস্ত, অ্যাকাস্টমড টু মানে কি অভ্যস্ত, তাহলে এখানে অভ্যস্ত অর্থে কি হচ্ছে অ্যাকাস্টমড টু বসতেছে। দেখছো মেডিকেলের কিন্তু অনেকগুলা কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনগুলাই এই স্লাইডে আছে। সো খুবই মনোযোগী হতে হবে, খুব মনোযোগী হতে হবে। তো চলো এরপরে আমরা হচ্ছে টাইপ 10-এ চলে যাচ্ছি। সব কিছুই দেখা, এই যে তোমরা আমাকে দেখতেছো আমি তোমাকে দেখতেছি, সব কিছুই দেখা, কিন্তু সব দেখা কিন্তু এক দেখা না। তুমি কাউকে এমনি দেখতেছো, কাউকে তেরাভাবে দেখতেছো, কাউকে বাঁকাভাবে দেখতেছো, কাউকে হাসি দিয়ে দেখতেছো। এইরকম দেখা অর্থে কাউকে তুমি এক দৃষ্টিতে দেখতেছো, এক নজরে দেখতেছো। এইরকম যে বিভিন্ন অর্থ হইতে পারে, লুক, সি, গ্লেয়ার, স্টেয়ার, গেইজ, তারপর হচ্ছে গ্ল্যান্স, আই, বিহোল্ড। আই এগুলার সাথে হচ্ছে আমার অ্যাড বসে, আই অ্যাড মানে হচ্ছে লক্ষ্য রাখা। তো এগুলার সাথে আমাদের কি বসবে বলো তো? এগুলার সাথে কিন্তু আমাদের অ্যাড বসবে, এগুলার সাথে আমাদের অ্যাড বসবে। যেরকম আমরা কিন্তু বলতে পারি দেখা অর্থে লুক অ্যাট, লুক দিয়ে কিন্তু আরো অনেক কিছু আছে, এগুলো তোমাদের দেখাইছি, আজকেও দেখাবো। তারপরে তোমার বলতে পারি সি অ্যাট, তারপরে তোমাদের বলতে পারি হচ্ছে গ্লেয়ার অ্যাট, তারপর ধরো স্টেয়ার অ্যাট, এরকম কিন্তু বলতেই পারি স্টেয়ার অ্যাট। তারপর ধরো বলতে পারি গেইজ অ্যাট, গেইজ অ্যাট। তারপর ধরো বলতে পারি গ্ল্যান্স অ্যাট, গ্ল্যান্স অ্যাট। তারপরে বলতে পারি আই অ্যাট, আই অ্যাট। ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারি আই অ্যাট। তারপরে হচ্ছে বলতে পারি বিহোল্ড অ্যাট, বিহোল্ড অ্যাট। বুঝছি, এগুলা কিন্তু পরীক্ষায় বেশ আসে। এগুলার মানে হচ্ছে দেখা, এগুলার মানে দেখা, বিভিন্নভাবে দেখা। এখন কিভাবে দেখা, অর্থগুলা তোমাদের কাজ, খুঁজে খুঁজে বের করা, খুঁজে খুঁজে বের করবা কোনটা কি কাজ। ঠিক আছে, বুঝছো? তো চলো আমরা এখন টাইপ 11-এ চলে যাই, আমরা টাইপ 11-এ চলে যাই। এখন হাসা, হাসা তো বিভিন্ন রকমের হাসা আছে। তুমি অট্ট হাসিতে হাসতেছো, তুমি আস্তে করে হাসতেছো, তুমি একটু মুচকি হাসতেছো, এইরকম বিভিন্ন ধরনের হাসা যে আছে। লাভ বলো, স্নেয়ার বলো, জেয়ার বলো, স্মাইল বলো, চাকেল বলো, এখন বর্তমানে খুব একটা জনপ্রিয় ওয়ার্ড, গ্রিন বলো, স্নিগার বলো, স্মিকার, স্মিকার বলো, স্নিকার বলো, মক বলো, ফ্লট বলো। ফ্লট মানে হচ্ছে, মক মানে হচ্ছে কি তোমার ওই যে দুষ্টামি করা, দুষ্টামি করে হাসা। তো এদের সাথে আমাদের অ্যাড বসে, এদের সাথে আমাদের কি বসে বলো তো? এদের সাথে আমাদের অ্যাড বসে। এটার আমরা কি করতে পারি বলো তো? আমরা কিন্তু বলতে পারি লাভ অ্যাট, আমরা কিন্তু বলতে পারি স্নেয়ার অ্যাট, আমরা কিন্তু বলতে পারি জেয়ার অ্যাট, আমরা কিন্তু বলতে পারি স্মাইল অ্যাট, আমরা কিন্তু বলতে পারি চাকল অ্যাট, আমরা কিন্তু বলতে পারি গ্রিন অ্যাট। ঠিক আছে, তারপর আমরা কিন্তু বলতে পারি স্নিগার অ্যাট। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি স্মার্ক অ্যাট, তারপরে বলতে পারি স্নিকার অ্যাট। ঠিক আছে, তারপর বলতে পারি মক অ্যাট, এছাড়াও বলতে পারি ফ্লট অ্যাট। ঠিক আছে, তাইলে তোমরা কি এখন পারবা যে হাসির যে কত রকম আসে, হাসি যে কত রকম হইতে পারে? এখন কি পারবা বলো তো? হাসি যে কত রকম হইতে পারে এখন কি তোমাদের বুঝাইতে পারছি? এগুলা সবগুলার মানেই কিন্তু হাসা, সবগুলার মানেই হচ্ছে হাসা। ঠিক আছে, ওকে, চলো সামনে আগে। এখন এটা ঢাবিতে আসছে, ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার। তোমাদেরকে কিন্তু আমি একটা কাজ দিচ্ছি, কাজটা কি বুঝতে পারছো? এগুলার সবগুলার অর্থ নিজেরা শিখবা, প্রত্যেকটাই হাসির সাথে রিলেটেড, বাট নিজেরা অর্থগুলা পাশে লিখে আমাকে জানাবা বা দেখাবা। তো এখন ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে, তাইলে কি এটা হবে স্টেয়ার। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকায় থাকা, এক দৃষ্টিতে তাকায় থাকা। তুমি কিন্তু কোনো স্ট্রেঞ্জার্সের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকতে পারো না,
তো এই কথাটাই বলা হয়েছে। ঠিক আছে, চলো আমরা টাইপ 12 চলে যাই। এখন ধরো এই মিনিংটা যেটা আছে, আমরা কোনো কিছুতে আনন্দিত হইছি, সেটাকে আমরা বলতে পারি অ্যামেজড, ওয়ান্ডার্ড, সারপ্রাইজড, অ্যাস্টোনিশড, মার্ভেল, গ্ল্যাড, অ্যানয়েড, নক, শক। শকটা একটু আলাদা। শকটা মানে কি দুঃখ, মানে ওই যে হঠাৎ করে একটা ব্যাড নিউজ, এরকম আর কি, শকিং। তো এগুলার সাথে আমার অ্যাড বসে, এগুলার সাথে আমাদের অ্যাড বসে। যেরকম এটারে আমরা বলতে পারি অ্যামেজড at, wondered at, তারপর আমরা বলতে পারি সারপ্রাইজড at, তারপর আমরা বলতে পারি অ্যাস্টোনিশড at, তারপর আমরা বলতে পারি মার্ভেলড at, তারপর আমরা বলতে পারি গ্ল্যাড at, তারপর আমরা বলতে পারি অ্যানয়েড at, তারপর আমরা বলতে পারি নক at, আমরা বলতে পারি শক at। ঠিক আছে, বুঝছি আমরা শক অ্যাটটা কি একটু আলাদা, শক অ্যাটটা কি একটু ডিফারেন্ট, এদের অপোজিট। ক্লিয়ার আমরা, বলো তো? তাইলে চলো আমরা এখন টাইপ 13 চলে যাই। তার আগে আমরা দেখো মেডিকেলে এটাও আসছে, আই এম গ্ল্যাড দ্যাট ইউর গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এমবিবিএস 20-21 সেশনে আসছে, খুব রিসেন্ট কোয়েশ্চেনই বলা যায়। তাহলে আমরা কি পড়ে আসছি? সরি, আমরা কিন্তু পড়ে আসছি গ্ল্যাড এট, আমরা গ্ল্যাড এট পড়ে আসছি। ঠিক আছে, তারপর ধরো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ প্রশ্ন আসে, বুঝছো? এখান থেকে বেশ প্রশ্ন আসে। প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে থাকা, বিরত থাকা। প্রটেক্ট ফ্রম, স্কেপ ফ্রম, ডেবার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডেভিয়েট ফ্রম, রিফ্রেইন ফ্রম মানে দূরে থাকা। তারপর অ্যালুফ ফ্রম, এটার মানেও দূরে থাকা। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম মানে কোনো জায়গা থেকে অনুপস্থিত থাকা। তো এগুলার পরে কি বসে? এগুলার পরে কিন্তু ফ্রম বসে, এগুলার পরে কি ফ্রম বসে। যেরকম এটাকে আমরা লিখতে পারি প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম। এগুলা তোমরা হচ্ছে লিখবা, আমি জাস্ট তোমাদেরকে দেখায় দিলাম, এগুলা নিজেরা লিখবা, নিজেরা করবা। ঠিক আছে, বুঝছি? বুঝতে পারছি? বলো তো বুঝতে পারছি কিনা? তাহলে আমাকে এটার উত্তরটা দাও তো। ডু নট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং। তো এইটা কি হবে? মাত্র পড়ে আসলাম, প্রিভেন্টের পর কি বসে বলো তো? প্রিভেন্টের পর কিন্তু ফ্রম বসে। প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, এটা আমার প্রিভেন্ট ফ্রম হবে। রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, রিফ্রেইন এর পরে কি বসবে? ফ্রম। বোঝাই যাচ্ছে, দেখছো কত ইম্পর্টেন্ট। ডিবার্ট ফ্রম, ঠিক আছে। অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সাম, বুঝতেছো কত জায়গায় আসছে, সেম কোশ্চেন এগ্রিতেও আসছে। বুঝছো আগের টাইপটা কতটা ইম্পর্টেন্ট ছিল, কত জায়গায় প্রশ্ন আসছে, বুঝতে পারছি? তো চলো আমরা এখন টাইপ 14তে চলে যাই। টাইপ 14তে আমাদের কি আছে? ইনফার, ডিডিউস, কনক্লুড, ডিরাইভ। এদের সাথে আমাদের কি বসে বলো তো? এদের সাথে আমাদের ফ্রম বসে। অর্থাৎ আমরা বলতে পারি ইনফার ফ্রম, আমরা বলতে পারি ডিডিউস ফ্রম, আমরা বলতে পারি কনক্লুড ফ্রম, আমরা বলতে পারি ডিরাইভ ফ্রম। ঠিক আছে, বুঝছো? এটা কি স্থির তড়িতের মতো হয়ে গেছে না? না ম্যাগনেটের মতো হয়েছে। আচ্ছা, তো এইটাও খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এইটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। ধরো কোনো আকাঙ্ক্ষা
বা ইচ্ছা, এটাকে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে প্রকাশ করি। এখানে কয়েকটা তো বেশ ইম্পর্টেন্ট, যেরকম উইশ, এটার সাথে আমাদের ফর হবে, উইশের সাথে আমাদের ফর হবে, উইশ ফর, লং ফর, ক্রেভ ফর, ডিজায়ার ফর, অ্যাম্বিশন ফর, ইয়ার্ন ফ্রম, তারপর ধরো থ্রাস্ট ফ্রম, আর্চ ফ্রম, সিক ফ্রম, ঠিক আছে, এগুলা তো হবেই। তারপর অ্যাসপায়ার ফর, অ্যাপেটাইট ফর, অ্যাট্রাকশন ফর, প্যাশন ফর, ইয়ার্ন ফর, ইয়ার্নটা আরেকবার চলে আসছে, জিল ফর, এটা বারবার আসছে, জেস্ট ফরটাও আসছে, জেস্ট ফরটাও আসছে। সো এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা হচ্ছে মাথায় রাখবো, ঠিক আছে। এটা থেকে উদাহরণ দেখালাম না, বাট এটা আমরা হচ্ছে মাথায় রাখবো, পরীক্ষায় অনেক জায়গায় আসছে এবং ইন ফিউচারও আসবে। তো তারপর ধরো আমাদের আরেকটা আছে লাইকিং, ফন্ডনেস, প্রপেন্সিটি, প্যানচেন্ট, অ্যাফিনিটি, প্রিফারেন্স, ইনক্লাইনেশন, অ্যাফেকশন, এগুলার সাথেও কি বসে? ফর। যেরকম লাইকিং ফর, ফন্ডনেস ফর, প্রপেন্সিটি ফর, প্যানচেন্ট ফর, এরকম কিন্তু আমাদের ফর বসে। তাইলে চলো আমরা এরপর টাইপ 17-তে চলে যাই। এগুলার সাথে কি বসে বলো তো? মেডিটেট অন, মিউজ অন, কন্টেমপ্লেট অন, কজিটেট অন, রুমিনেট অন, ঠিক আছে। তারপর চলো আমরা টাইপ 18টা দেখি। এইটার মানে হচ্ছে কোনো কিছুর ওপর নির্ভর করা, তো এখান থেকেও পরীক্ষায় আসে। ধরো আমরা বলতে পারি ব্যাংক অন। ব্যাংক অন মানে কি? ব্যাংকে টাকা রাখা না, কারো উপর নির্ভর করতেছো বা কোনো কিছুর উপর নির্ভর করতেছো, এটার মানে ব্যাংক অন। আমরা ডিপেন্ড অন বলতে পারি, রিলাই অন বলতে পারি, কাউন্ট অন বলতে পারি। তাইলে এইটা তোমরা আমাকে বলো তো কি হবে? দ্য ডেইলি লেবার ডিপেন্ডস ড্যাশ আর্নিং ড্যাশ সার্ভাইভাল। তাহলে কি ডিপেন্ডের পরে কি বসে বলো তো? ডিপেন্ডের পর অবশ্যই অন বসে, মানে কি? নির্ভর করা। এতটুকুর মানে কি বলো তো? এতটুকু কি মানে হচ্ছে নির্ভর করা, নির্ভর করা, ঠিক আছে। আর এই যে ফর সার্ভাইভাল বাংলা অর্থ করলে কিন্তু জন্য অর্থ প্রকাশ পায়, তো এই জন্য এটা কি হবে? ফর হবে, এই জন্য এটা ফর হবে। ক্লিয়ার তোমরা? তো চলো আমরা টাইপ 19-এ চলে যাই। এটাও আসে, এটার মানে হচ্ছে দক্ষ, এতটুকুর মানে হচ্ছে দক্ষ। আর এইটা পারসিস্ট মানে আরেকটা অর্থ, লেগে থাকা, ঠিক আছে, বা যুক্ত থাকে এরকম। অ্যাডেপ্ট ইন, অ্যাড্রেট ইন, প্রফিশিয়েন্ট ইন, অ্যাডেপ্ট ইনটা অনেক জায়গায় আসছে, অ্যাপ্ট ইন, ডেফট ইন, কম্পিটেন্ট ইন, স্কিলফুল ইন, অ্যাকমপ্লিশড ইন। তাহলে কি? হি পারসিস্ট ইন ড্যাশ মি। MBBS এ আসা কোশ্চেন, সে আমাকে ডিস্টার্ব করার জন্য আমার পিছনেই লেগে থাকে। তো এইটার মানে কি বলো তো? পারসিস্টের পরে কি হবে? নিচে লিখে দিছি না, পারসিস্ট ইন, পারসিস্ট ইন, ঠিক আছে। চলো আমরা টাইপ 20-তে চলে যাই। এই যে লুক দিয়ে কিন্তু আমাদের অনেক, এটা আলাদাভাবে পড়তে হবে। এই টপিকটা আমি একাডেমিক থেকে অ্যাডমিশন যেখানেই হোক পড়াই। লুক অ্যাজ গ্রুপ ভার্ব, লুক অ্যাজ গ্রুপ ভার্ব। তো ভাইয়া তোমরা আমাকে একটা কথা বলো তো, যে লুক, এটা তো আমরা পড়বই। লুক ফর মানে কোনো কিছুর জন্য খোঁজা, কোয়েস্ট ফর মানেও খোঁজা, সিক ফর মানেও খোঁজা, ঠিক আছে। আবার ধরো লুক, লুকের সাথে যখন আমরা ইনটু ব্যবহার করি, এটার মানে তদন্ত করা। লুকের সাথে ইনটু ব্যবহার যখন আমরা করব, এই লুক প্লাস ইনটু ইকুয়াল টু আমরা বলতে পারি লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, ঠিক আছে। ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ 22, ঠিক আছে। তারপর ধরো টাইপ 22, এটার মানে কি? কন্ট্রোলের সাথে আমরা ওভার ব্যবহার করতে পারি, অথরিটির সাথে আমরা ওভার ব্যবহার করতে পারি, ইনফ্লুয়েন্সের সাথে কি আমরা ওভার ব্যবহার করি, মানে কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ থাকা, এই অর্থে, ঠিক আছে। তারপর ধরো আমাদের পন্ডার, ব্রথ, থিঙ্ক, এগুলোর মানে চিন্তা করা। পন্ডার ওভার, ব্রথ ওভার, থিঙ্ক ওভার, ঠিক আছে। তারপর চলো আমরা টাইপ 24-এ চলে যাই। তো টাইপ 24-এ আমাদের কি আছে বলো তো? কানেক্টের সাথে আমরা উইথ ব্যবহার করতে পারি, অর্থাৎ কানেক্ট উইথ মানে কি? যুক্ত থাকা। কন্ট্রাক্টের সাথে আমরা উইথ যুক্ত করতে পারি, মিটের সাথে উইথ পারি, কমিউনিকেটের সাথেও পারি উইথ, চ্যাটের সাথেও পারি উইথ। তারপরে আসো আমরা এইটা, এইটা খুব সহজ, বুঝছো, কিন্তু এখান থেকে বেশ প্রশ্ন আসছে এবং আসার সম্ভাবনাও আছে। যেরকম বুস্ট অথবা বুস্টফুল ও হইতে পারে, কোনো কোনো জায়গায় লেখা দেখবা বুস্টফুল, ঠিক আছে।
বুস্টফুল। তো এগুলার সাথে কি হয় বলতো, অফ হয়, মানে গর্বিত। এগুলার মানে হচ্ছে গর্বিত, বুস্ট অথবা বুস্টফুল অফ, তারপর হচ্ছে প্রাউড অফ, ভেইন অফ, ইনভিয়াস অফ। ঠিক আছে, এদের সাথে অফ বসে। তাহলে কি আই এম ভেরি প্রাউড ড্যাশ ইউ। তাহলে প্রাউডের সাথে আমাদের কি বসবে বলতো, প্রাউডের সাথে আমাদের কি বসবে, আমাদের অফ বসবে। প্রাউডের সাথে আমাদের অফ বসবে। ঠিক আছে, বুঝছো? দেখছো, এটা মেডিকেলে আসা কোশ্চেন কিন্তু। তারপর ধরো আমাদের অ্যাফ্রেইড আছে, মানে ভীত, ভীত হওয়া। অ্যাফ্রেইড অফ, ফেয়ারফুল অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ। এদের সাথে আমাদের কি বসে বলো তো, আমাদের অফ বসে, আমাদের অফ বসে। ঠিক আছে, তারপর ধরো অ্যাকিউজড, এটা কিন্তু আমাদের বেশ আসে। অ্যাকিউজডের সাথে কি বসে, অফ বসে। কনভিক্টেডের সাথে কি বসে, অফ বসে। গিলটির পরে কি বসে বলো তো, অফ বসে। সো এদের পরে আমাদের কি বসে, এদের পরে যে অফ বসে এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আসে পরীক্ষায়। তারপর চলো আমাদের এইটা পরীক্ষায় বেশ আসে। অ্যাওয়ার অথবা বি অ্যাওয়ার, এটা নিয়ে বেশ পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে অ্যাওয়ার অফ, be aware of, conscious of, cautious of, sensible of, informed of। তাইলে এইটা কি হবে বলতো, বি অ্যাওয়ার, মাত্র বললাম ডেন্টালে আসছে, এটার পরে অফ হবে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ। ঠিক আছে, বুঝছি, বুঝছি আমরা বলতো, বুঝতে পারছি, ক্লিয়ার? চলো আমরা টাইপ 29-এ চলে যাই। ডেপ্রাইভড, ডেপ্রাইভড মানে কি বঞ্চিত। তো আমরা বলতে পারি ডেপ্রাইভড অফ, বেরেস্ট অফ, ডেস্টিটিউট অফ, ডিভয়েড অফ, ভয়েড অফ। ঠিক আছে, তো এগুলার মানে হচ্ছে ডিভয়েড মানে কি বর্জিত, ঠিক আছে, ভয়েড মানে ফাঁকা। এদের সাথে কি আমরা অফ ব্যবহার করতেই পারি। তারপর চলো আমরা স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনটা অনেক জায়গায় আসছে, এর সাথে আমরা অফ ব্যবহার করতে পারি। স্যাঙ্গুইন অফ, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ। এদের মানে হচ্ছে আশাবাদী, এদের মানে হচ্ছে আশাবাদী। ঠিক আছে, এদের মানে হচ্ছে আশাবাদী। তারপর ধরো এই যে এই কয়টা আমরা মাথায় রাখবো, অ্যাটন, মর্ন, রিগ্রেট, এগুলা মানে কি শোক অনুতাপ এগুলা করা। লেমেন্ট, রিপেন্ট, রিমোর্স, অ্যাপোলজি, এগুলার সাথে আমাদের কি বসবে বলো তো, ফর। এগুলা কিন্তু কাইন্ড অফ সিমিলার মিনিং এক্সপ্রেস করে, রাইট? সো এই জন্য এদের সাথে আমাদের কি বসতেছে, ফর বসতেছে, ফর বসতেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পারিজন। ঠিক আছে, কম্পারিজন, ফিলিংস, সিম্প্যাথি, পিটি, এদের সাথে আমাদের কি বসে, ফর বসে, এদের সাথে আমাদের ফর বসে। ঠিক আছে, তারপর হচ্ছে টাইপ 33, এটা বেশ আসে, এটা বেশ আসে। কি আসে বলতো, গুডের সাথে কি বসে, অ্যাট, এক্সপার্টের সাথে অ্যাট। এখন গুড অ্যাট মানে যে দক্ষ বা কোনো একটা কাজে ভালো, এটা অনেক জায়গায় আসছে, ব্যাড অ্যাট দিয়েও আসতে পারে বা আসছে। তো এগুলো আমরা মাথায় রাখবো। গুড, এক্সপার্ট, এই দুইটারে আমরা এক কাতারে ফেলতে পারি। ব্যাড, ডাল, এটারে আমরা এর অ্যান্টোনিম হিসেবে ফালাইতে পারি, বাট এটাকে আমরা সবসময় অ্যাট দিয়ে যুক্ত করব দক্ষ হিসাবে। দক্ষ হিসাবে কি আমরা অ্যাট দিয়ে যুক্তই করতে পারি। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে আমাদের কনসার্ন। তো কনসার্নের সাথে আমরা কি দিতে পারি বলো তো, কনসার্নের সাথে আমরা অ্যাট দিতে পারি। কনসার্ন অ্যাট, অ্যালার্ম অ্যাট, শক অ্যাট। ঠিক আছে, শক মানে কি আঘাতপ্রাপ্ত হওয়া, এরকম আর কি। তারপর চলো 35, রাইট মানে কোনো কিছু লিখতেছি, রাইটের সাথে কোনো কিছু লেখা অর্থে রাইট ডাউন, পুট ডাউনও বলতে পারি, জট ডাউনও বলতে পারি, নোট ডাউনও বলতে পারি। তারপর চলো টাইপ 36, আমরা বলতে পারি হ্যাঙ্কার আফটার, মানে এটা কিন্তু অনেক জায়গায় পেছনে ছোটা, মানে একটা প্রবাদ আছে না, নেভার হ্যাঙ্কার আফটার মানি অথবা ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি। তো ওইটা কিন্তু এইটার প্রশ্নটা, রান বলতে পারি, অ্যাসপায়ার বলতে পারি। তো এদের সাথে আমরা কি আফটারটা ব্যবহার করি। যেরকম এই যে মাত্র যেটা বললাম, ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, তাহলে এখানে কি হবে, আফটার, যে টাকার পিছনে ছুটিও না, তুমি স্কিল অর্জন করো বা তুমি তোমার জায়গায় যোগ্য হও, টাকা তোমার পিছনে ছুটবে। এটা কিন্তু ভাই সত্যি ঘটনা, বুঝছো?
এটা বাংলাদেশে একটু ডিফারেন্ট কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, বাট ওয়ার্ল্ড ওয়াইড এইটা যে স্কিল থাকলে, তোমার একটা স্পেসিফিক জনরাতে তোমার স্কিল থাকলে টাকা তোমার পিছনে দৌড়াবে, তোমার টাকার পিছনে কোনোদিন দৌড়াইতে হবে না। ঠিক আছে, বুঝছো? বলো তো বুঝছো কিনা? ওকে, চলো আমরা সামনে যাই। টাইপ 37। তো এখন ডিফারেন্ট, ভ্যারি, ডিটাচ, ডেভিয়েট, এদের সাথে কি হবে বলো তো? এদের সাথে কি হবে বলো তো? ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটাচ ফ্রম, ডেভিয়েট ফ্রম। ঠিক আছে, তারপর ধরো এই যে লিভ, ডুয়েল, অ্যাবাইড, এদের সাথে আমাদের কি হয় বলো তো? ইন, মানে বাস করা অর্থে, বাস করা অর্থে। ঠিক আছে, লিভটা দিয়ে কিন্তু অনেকগুলা অর্থ হয়। ঠিক আছে, ওইটা আমি দেখাবো, বাট এখানে বাস করা অর্থে কি? লিভের সাথে ইন, ডুয়েলের সাথে ইন, অ্যাবাইডের সাথে ইন। তারপর ধরো এই যে কম্পিটেন্ট, এলিজিবল, ফিট, কোয়ালিফাইড, সুইটেবল, এদের সাথে কি বসে? ফর বসে। কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর, এদের সাথে ফর বসে। ঠিক আছে, বুঝছো? এই পর্যন্ত বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে এইভাবে পড়ছিলা? সত্যি করে বলবা, এভাবে কি পড়ছিলা? বা এভাবেও যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া যায়, এটা কি চিন্তা করছিলা? আমি কিন্তু অলরেডি 38টা টাইপ দেখাইছি, তুমি ভাবতে পারতেছো না? তোমার অলরেডি এতটুকু টাইমে তোমার প্রায় 200 থেকে 250 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া হয়ে গেছে। হ্যাঁ, সব তোমার হবে না, সব কোনোদিন ট্রিক্স দেওয়া হয় না, বা সব কিছুর জন্য ট্রিক্সের দরকার নেই। এই কয়টাই যদি তুমি মনে রাখতে পারো এবং বাকিগুলা তুমি একটু মুখস্থ করো বা খাতায় লেখো, এটাই তোমার জন্য একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, প্রত্যেকটা জায়গার জন্য এনাফ হয়ে যাবে। সো তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। এখন আমি যে কাজটা করব, আমি এখন হচ্ছে এইটা দেখাবো, ডাই দিয়ে যত প্রিপোজিশন, এইটা পড়তে হবে। এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেল ঢাবি প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাকে কোনো সময় এখন এটা রিডিং পড়ে টাইম নষ্ট করব না, এটা নিজের পড়তে হবে, এটা নিজের পড়তে হবে। পড়ে কি করবা বলো তো? পড়ে এই যে এখানে কোয়েশ্চেনগুলো আছে, যে কোনো দুর্ঘটনায় যদি মারা যায় তাহলে সেটা হয় ডাই বাই। ঠিক আছে, এগুলা তোমরা প্র্যাকটিস করবে। এরকম আরও আছে, এরকম আরও আছে, জাস্ট একটা তোলা। ব্রিং দিয়ে আমাদের পড়তে হবে, ব্রিং দিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে, বাট এগুলা বেশি বেশি পড়তে হবে। ব্রিং, ব্রাস্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্রাস্ট দিয়ে দুইটাই আছে, ব্রিং দিয়ে এগুলা হচ্ছে আমরা পড়বো। তারপর পুটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পুটটা আমরা পড়বো। ঠিক আছে, পুট দিয়ে কিন্তু এখানে অনেক প্রশ্ন আসছে, মেডিকেলে প্রশ্ন আসছে, দেখছো? তারপর লুক, মেডিকেলের জন্য যদি একটা গ্রুপ ভার্ব পড়তে চাও এটা লুক পড়বা, লুক দিয়ে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে এবং আগেও আসছে। সো এইভাবে আমরা পড়বো। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। দেখছো কত কোশ্চেন আসছে, কত কোশ্চেন আসছে লুক দিয়ে, তাহলে বুঝছি। আর গ্রুপ ভার্বগুলা কিন্তু আমাদের নিজেদের পড়তে হবে। যতই ট্রিক্স দেই, ট্রিক্স দিয়ে হয়, বাট নিজেদের পড়াটা মেইন, নিজেদের পড়াটা কি মেইন। তো এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব দিয়ে কিছু আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলা দেখাইলাম, এগুলা প্লাস যেগুলা থেকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে ওগুলো মুখস্থ করো, ওগুলো বারবার পড়ো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবাই? আর কি কোনো প্রশ্ন আছে? আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এ পর্যন্তই।